আজকের আয়োজনে এই পর্যায়ে আন্তর্জাতিক প্রসঙ্গে কথা বলবো এবং আন্তর্জাতিক প্রসঙ্গে এই মুহূর্তে বেশ কয়েকটি খবর কিন্তু রয়েছে এবং তা হচ্ছে ইসরায়েল ফিলিস্তিন প্রসঙ্গকে ঘিরেই আমরা দেখলাম গতকাল কিন্তু ইউরোপের 3 দেশ নরওয়ে, স্পেন এবং আয়ারল্যান্ড তারা হচ্ছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তারা বলেছিল 28 মে স্বীকৃতি দেবে এবং সেই অনুযায়ী স্বীকৃতি দিয়েছে। একই সাথে আমরা দেখছি যে সৌদি আরবের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করবার যে চেষ্টা যুক্তরাষ্ট্র করছিল, সেখানটায় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে যে বক্তব্য আমরা পেলাম, সেখানটায় তিনি বলেছেন আসলে ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে আসলে রাষ্ট্র হিসেবে নিরাপত্তা দেওয়া সেটিও সম্ভব নয়। এই সব বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ফরিদ হোসেন যুক্ত আছেন। শুভ সকাল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। স্বাগত জানাচ্ছি ৭১ সকালের আজকের আয়োজনে। কয়েকটি বিষয় আছে। প্রথমেই এই যে ইউরোপের 3 দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল, এটি কি ইসরায়েলের উপর কোনো ধরনের চাপ তৈরি করতে পারবে? আপনাকে ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। ডেফিনেটলি আপনি যেমনটি বলেছিলেন সেটা হলো যে স্প্যানিশ গভর্নমেন্ট ইসরায়েল বিশেষ করে প্যালেস্টাইনকে যে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করেছে এবং এটা কিন্তু স্পেনের প্রধানমন্ত্রী কিন্তু এটাকে আপনার ম্যাটার অফ হিস্ট্রিক জাস্টিস হিসাবে আখ্যায়িত করেছেন। তার মানে কি এটা যথাযথ বিচার করা হয়েছে প্যালেস্টাইনিদের প্রতি। এবং তার সাথে আপনি যদি দেখেন যে স্পেনের সাথে সাথে নরওয়ে এবং আয়ারল্যান্ড প্যালেস্টাইনকে পূর্ণ স্বীকৃতি প্রদান সহ এবং 1967 সালের আপনি দখলকৃত ইসরায়েল দ্বারা দখলকৃত যে প্যালেস্টাইনের যে ভূখণ্ড রয়েছে সেগুলো কিন্তু সমন্বয়ে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে তারা কল্পনা করে কিন্তু এই রাষ্ট্রটিকে স্বীকৃতি দিয়েছে। তবে এটি একটি বড় ডিপ্লোম্যাটিক প্রেসার বলতে পারেন ইসরায়েলের উপর, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত রাষ্ট্র এবং বা ইউরোপিয়ান স্টেট, নরওয়ে যদিও ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত নয়, তারপরে কিন্তু এটা একটা বড় ধরনের সিম্বলিক একটা গুরুত্ব বহন করবে, বিশেষ করে অন্যান্য ইউরোপিয়ান রাষ্ট্রগুলো প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে ইউরোপিয়ান ইউনিয়নের 27টি রাষ্ট্রের মধ্যে 7টি রাষ্ট্র এখনো পর্যন্ত স্বীকৃতি দিয়েছে। তার মধ্যে সুইডেন অন্যতম, এবং সুইডেনের সাথে সাথে সাইপ্রাস, হাঙ্গেরি, চেক রিপাবলিকান এবং স্লোভাকিয়া, রোমানিয়া, বুলগেরিয়া সহ অন্যান্য রাষ্ট্র। তবে ইউকে এবং অস্ট্রেলিয়া কিন্তু এই স্বীকৃতির কথা কিন্তু ভাবছে, যদিও ফ্রান্স যদি বলছে যে এখন তাদের এই সময় আসেনি, বা জার্মানি এবং ফ্রান্স এক্ষেত্রে কিছুটা প্রো আমেরিকান পলিসি ফলো করছে। বাট আশা করা যাচ্ছে যেটা হলো যে তাদেরও একটি কিন্তু স্ট্রং ভয়েস রয়েছে, বিশেষ করে সাম্প্রতিক সময়ে রাফায় ইসরায়েলের যে সর্বাত্মক হামলা নিরীহ মানুষজন উপর সেক্ষেত্রে। তবে আমরা এই ক্ষেত্রে ডেফিনেটলি বলবো যেটা হলো যে ইসরায়েলি রাষ্ট্রের নিরাপত্তা, ইসরায়েলের যদি সার্বভৌমত্ব রক্ষা থেকে শুরু করে, এবং ইসরায়েলি রাষ্ট্রের অস্তিত্ব কিন্তু নির্ভর করছে প্যালেস্টাইন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে কি না। তো প্যালেস্টাইনের রাষ্ট্র হিসেবে সকল ধরনের আমি যদি বলি যে এলিমেন্টস রয়েছে, বিশেষ করে বাট যেটা হলো যে তাদের যদি বলেন যে সভরেন্টি ওভার দ্য ল্যান্ড এবং সেটি কিন্তু নেই। সেটি কিন্তু ইসরায়েল দ্বারা কিন্তু 1948 সাল থেকে এখনো পর্যন্ত বারবার লঙ্ঘিত হচ্ছে। সো এই ক্ষেত্রে আমি বলবো যেটা হলো যে এটা বড় ধরনের একটি স্বীকৃতি, বিশেষ করে ইউরোপিয়ানের রাষ্ট্রগুলো বা ইউরোপের রাষ্ট্রগুলো প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান। তবে এই ক্ষেত্রে আরেকটি বিষয় আমাদের বলে রাখা দরকার, যেটা হলো যে ইসরায়েল যে বিশেষ করে বিগত বছরগুলোতে, বিশেষ করে 1948 সালের পর থেকে প্যালেস্টাইনিদের সাথে যে ধরনের তারা আচরণ করছে, সেগুলো আন্তর্জাতিক আইন থেকে শুরু করে আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত সকল আইনের লঙ্ঘন বলা যেতে পারে। আপনি যদি দেখেন এবং যেটা আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আইসিসির প্রধান যিনি কৌশলী রয়েছেন তাকে হুমকি দিয়েছিলেন ইসরায়েলি গোয়েন্দা প্রধান। এই খবরটি কিন্তু এখন গণমাধ্যমে এসেছে এবং এই ধরনের কর্মকাণ্ড সেটি এবং সামনে চলে আসার পর ইসরায়েলকে যেভাবে তাদের মিত্র যুক্তরাষ্ট্র সহায়তা দিয়ে আসছে এবং যুক্তরাষ্ট্র অন্য দেশের বিভিন্ন বিষয়ে যেভাবে কথা বলে ন্যায় নীতি প্রসঙ্গে, তারা তো ইসরায়েলের জায়গাটায় সবসময় নিশ্চুপ থেকেছে বা তাদের স্বার্থের জায়গায়। সেখান থেকে ইসরায়েলের এ ধরনের পদক্ষেপগুলো নিশ্চয়ই আন্তর্জাতিক পর্যায়ে বা আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও কোনো ধরনের অন্যান্য দেশগুলোর মধ্যেও কি কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা ইসরায়েলের ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর জন্য?
অবশ্যই আপনি যদি দেখেন যে হ্যাঁ, সাম্প্রতিক সময়ে আমেরিকার আপনি যদি ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ উইথ ইসরায়েল কিন্তু এটি সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। আপনি যদি বলেন নানা ধরনের টানাপোড়েন কিন্তু রয়েছে। তবে একটি বিষয় হ্যাঁ, ইসরায়েল আন্তর্জাতিক আইন অমান্যকারী এবং ইসরায়েল আন্তর্জাতিক আইনের বা মানবাধিকার আইনের প্রতি তাদের শ্রদ্ধাবোধ নেই, এই বিষয়ে কিন্তু কারো কোনো দ্বিমত নেই। আমেরিকা যতই ইসরায়েলকে সাপোর্ট করুক বা তার পক্ষে দাঁড়াক, বিশেষ করে জাতিসংঘে, কিন্তু তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে। আপনি যদি দেখেন যেটা হলো যে ১৯১৭ সালে আমি যদি একটু পেছনের দিকে ফিরে তাকাই, আপনি দেখেন যে বেলফোর্ড ডিক্লারেশনের মাধ্যমে যখন বিশেষ করে ব্রিটিশরা ইসরায়েলিদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছিল, তখন কিন্তু আপনি যদি দেখেন যে এই প্যালেস্টাইন ভূখণ্ডে তখন ইসরায়েল রাষ্ট্রের কোনো অস্তিত্ব ছিল না। মাত্র ৬% ছিল ইহুদি আহ, আহ, আপনার মতাবলম্বী মানুষজন। বাট ১৯১৮ সাল থেকে ১৯৪৭ সালে তাদের জনসংখ্যা যদি দেখেন, আপনি যদি ৬% থেকে ৩০% বৃদ্ধি পায়, এবং যার একটা বড় অংশ কিন্তু ইউরোপ থেকে আগত, যারা স্টেটলেস ছিল, এই ইহুদিরা কিন্তু এই জায়গায় চলে আসে। এবং ১৯৬৭ সালে আপনি ৬ দিনের যে যুদ্ধ ছিল, ১৯৪৭ সালে ৬ দিনের যুদ্ধে কিন্তু ইসরায়েল কিন্তু পূর্ব জেরুজালেম দখল করে নেয়, এবং যেটি কিন্তু মুসলিম সহ খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় অন্যতম একটা পবিত্র জায়গা। এবং এই জায়গায় আপনি যদি দেখেন যে ২,৩৭,০০০-এর মতো ইহুদি বসতি স্থাপন করেছে ইসরায়েল এখনো পর্যন্ত। এবং ১৯৪৮ সালে ইসরায়েলের জন্মের পর আপনি যদি দেখেন ৪৮ সালে ইসরায়েলের জন্মের বছরে, তখন কিন্তু প্রায় ৭,৫০,০০০-এরও বেশি আপনার প্যালেস্টাইনিয়ান মানুষ, তারা তাদের বসতভিটা থেকে জোরপূর্বক সহিংসভাবে উচ্ছেদ করা হয়েছিল। এবং তারা কিন্তু ৭৮% প্যালেস্টাইনিদের ভূমি দখল করে নিয়েছিল। এবং যে জায়গায় কিন্তু আপনি যদি দেখেন যেটা, এটা কিন্তু শত বছরের তাদের আপনার অনেক আগে তাদের কিন্তু নিজস্ব জায়গা, তাদের নিজস্ব ভূমি। বাট ১৯৯৩ সালে আপনি যদি দেখেন যে প্যালেস্টাইন এর লিডার, বিশেষ করে ইয়াসির আরাফাত এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী আইজাক রবিনের মধ্যস্থতায় বা তাদের তাদের এই সম্মতিতে আমরা যেটা অসলো অ্যাকর্ড বলি, সেটি হুম। কিন্তু স্বাক্ষরিত হয়েছিল এবং দুই পক্ষ পরস্পরকে স্বীকৃতি প্রদান করেছিল। কারণ ইসরায়েল কিন্তু ১৯০০ এই ৯৫-৯৬ সালের পর থেকে কিন্তু তাদের এই বিশেষ করে অসলো অ্যাকর্ডের কোনো শর্ত কিন্তু তারা মানেনি, এবং তারা একেবারেই কিন্তু তাই। জি। এবং পশ্চিমা এবং এখন আমরা যে গাজায় তাদের যেটি দেখছি, যুক্তরাষ্ট্র অনেকটা কঠোর হলো যখন, বাইডেনও কথা বললেন যখন, তারপরও তারা রাফায় হামলা চালালো এবং রাফায় একটি শরণার্থী শিবিরে হামলা চালালো। পরবর্তীতে তারা বলেছে এটি তাদের আসলে ভুল ছিল, সেটি স্বীকার করেছে। সৌদি আরবের সাথে ইসরায়েলের একটি সম্পর্ক স্বাভাবিককরণের এক ধরনের চেষ্টা আমরা দেখেছি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়। সেই জায়গাটায় সৌদি আরবের বক্তব্য এখন স্পষ্ট হয়েছে, তারা ফিলিস্তিনি রাষ্ট্রের বাইরে আসলে ইসরায়েলের নিরাপত্তা, সেটি তারা বলছে যে সম্ভব নয়। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এবং এটি আসলে মধ্যপ্রাচ্য সংকটে কেমন ভূমিকা রাখবে বলে মনে করেন? আপনি আপনি ঠিকই বলেছেন যে আমরা বিশেষ করে আন্তর্জাতিক রাজনীতিতে মিডল ইস্টের গুরুত্ব, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্র দেশগুলোর একটি কিন্তু সৌদি আরবিয়া, বিশেষ করে মধ্যপ্রাচ্যে গলফ স্টেটগুলোর মধ্যে। তো সৌদি আরবিয়ার সাথে কিন্তু ইসরায়েলের সম্পর্কের একটা উন্নতি, বিশেষ করে আপনার গত অক্টোবরে হামাসের আক্রমণের আগ পর্যন্ত তাদের মধ্যে কিন্তু একটি স্থিতাবস্থা বা একটা শীতল ডিপ্লোম্যাটিক রিলেশন তৈরি হওয়ার মতো একটা অবস্থায় ছিল। এবং যেটি কিন্তু এখন আপনি যদি দেখেন যে সৌদি আরবিয়া কিন্তু সরাসরি প্রথম, বিশেষ করে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু তারা বলেছে যেটা হলো যে রাফায় হামলা বন্ধ এবং ইসরায়েলি রাষ্ট্রের, প্যালেস্টাইনের রাষ্ট্রের স্বীকৃতি বা প্রতিষ্ঠান না হওয়া পর্যন্ত কিন্তু ইসরায়েলের রাষ্ট্রের সাথে তাদের কোনো ধরনের ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ বা তারা ইসরায়েলকে সমর্থন বা রাষ্ট্র হিসেবে তারা স্বীকার করবে না। এটা কিন্তু বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটি হলো যে সৌদি আরবিয়া কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্র হিসেবে এখনো পর্যন্ত পরিচিত এবং সবচেয়ে বড় সামরিক শক্তির মধ্যেও অন্যতম একটি দেশ হিসেবে পরিচিত। এবং শুধু সৌদি আরবিয়া নয়, আপনি যদি দেখেন সাম্প্রতিক সময়ে কিন্তু ইজিপ্টও কিন্তু তারা কিন্তু বলেছে তাদের সাথে যে শান্তি চুক্তি রয়েছে ইসরায়েলের, সেটিও কিন্তু সেই শান্তি চুক্তি থেকে কিন্তু তারা বেরিয়ে আসতে পারে যদি রাফায় আরো হামলা জোরদার করা হয় এবং এটা যদি কন্টিনিউ করা হয়। বাট সকল কিছুর ঊর্ধ্বে একটি বিষয় হলো যে আন্তর্জাতিক আইনের, বা আপনি যদি বলেন যে সৌদি আরবিয়া বলেন, মিডল ইস্টের অন্যান্য রাষ্ট্রপ্রমুখী বলেন, ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রগুলোর স্বীকৃতি বা ইউরোপের রাষ্ট্রগুলোর স্বীকৃতি প্যালেস্টাইনকে
কোনো কিছু কিন্তু ইসরায়েলকে থামাতে পারছে না। তবে আমি যেটি বলবো যেটি হলো যে আন্তর্জাতিক অঙ্গন থেকে বিশেষ করে অন্যান্য রাষ্ট্রগুলো থেকে সরাসরি কোনো ধরনের ইন্টারফেয়ার না হওয়া পর্যন্ত আমার মনে হয় না, যেটা হলো যে এই গাজায় যে বিশেষ করে গণহত্যা সেটা বা এখন রাফায় যেটি হচ্ছে সেটি বন্ধ করা যাবে। সো অনেক এক্ষেত্রে কিন্তু ধন্যবাদ আমার অধ্যাপক ডক্টর ফরিদ হোসেন আমাদের সাথে যুক্ত হবার জন্য। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ফরিদ হোসেন যুক্ত ছিলেন। এতক্ষণ আমাদের সঙ্গে কথা বলছিলাম আন্তর্জাতিক প্রসঙ্গে।